সকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। খবর বিশ্লেষণে আজকে প্রথম খবরটি যেটি দরদ আসছে এবং দরদ অনন্য মামুনের বহুল কাঙ্ক্ষিত ছবি, যেই ছবিটি নিয়ে তর্ক বিতর্ক নানান রকম আলোচনা কম হয়নি। এই ছবিটিকে ঘিরে অনন্য মামুন, মালেক আফসারী আমরা ফাইট শুনেছি, ফাইট দেখেছি। তো দরদ আমি মনে করি যে অনন্য মামুনের ক্যারিয়ারে অন্যতম ফাইনেস্ট একটা মুভি হবে এবং প্যান ইন্ডিয়ান রিলিজ হতে যাচ্ছে। কিন্তু প্যান ইন্ডিয়ান রিলিজের ক্ষেত্রে বড় আশঙ্কার যে জায়গাটা তৈরি হয় সেটি হচ্ছে পাইরেসি। বারবার বলা হয় যে পাইরেসিটা কলকাতায় বা ইন্ডিয়ায় বর্ডার ক্রস যখনই করে তখনই পাইরেসিটা শুরু হয়ে যায়। সেটি আমরা দেখলাম। তুফান 2 সপ্তাহ টানা কোনো পাইরেসির কোনো খবর না পাওয়া গেলেও যখন কলকাতায় রিলিজ দেওয়া হলো তখনই এটি পাইরেসির খবরটা পাওয়া গেল। এমডি মুশফিকুর রহমান জানাচ্ছেন, ভাইয়া তুফান তো পাইরেসি হচ্ছে ইন্ডিয়া থেকে। এখন পাইরেসি কোন দেশ থেকে হয় সেটি তো স্পেসিফিক না হওয়া পর্যন্ত আসলে বলাটা যায় না, বলা উচিত না। দিব্য চোখে যেটি দেখেছি যে কলকাতা বা ইন্ডিয়া রিলিজ হবার পরেই এটি পাইরেসির আশঙ্কা এবং পাইরেসির খবরটা পাওয়া গেল এবং অনলাইনে পাওয়া যাচ্ছে, এ ধরনের খবর প্রকাশ পাচ্ছে। পাইরেসি হবে এটা আগেই জানা ছিল, সাগর খান বলছেন। এটা অনেকেই জানা, অনেকেই সেটা ধারণা করছে। এমডি জহিরুল ইসলাম রুবেল, আসসালামু আলাইকুম তানভীর তারেক ভাই, দরদ মুভির পোস্টারে তানভীর তারেক নাম দেখলাম, এটা কি আপনি? এটা আমি তানভীর তারেক। অনন্য মামুন আমার দীর্ঘদিনের ছোট ভাই, পরিচিত এবং খুবই আমার অ্যাসোসিয়েট। সো ওর একটা অনুরোধে প্রথমবারের মতো ফিল্মে আমি অ্যাপিয়ার করলাম একটি বিশেষ চরিত্রে। সিনেমা রিলিজ হোক, তারপরেই আমি জানি না তো এখনো, দেখা গেল যে শুটিং, এডিটিং, ডাবিং সবই হয়েছে, কিন্তু এই ছবিটি রিলিজের পর হয়তো আমাকে দেখলাম না, তখন আমি লজ্জায় পড়ে যাবো। সুতরাং আপনারা সিনেমা হলে দেখুন নিশ্চয়ই, এবং কার্টে যেহেতু নাম দিয়েছে সুতরাং আমি বোধহয় এর অ্যাসোসিয়েট হয়ে আছি। দরদ মুভির গল্পটা খুব চমৎকার, সুতরাং আমিও এক্সাইটেড আসলে দরদ ছবিটা দেখার জন্য। সেপ্টেম্বরে মুক্তি পাবে, কিন্তু আনফরচুনেট সেপ্টেম্বরে আমি তখন ওই সময়টা হয়তো ইউএসএ তে থাকবো। সাকি লিখছেন, ভারতীয় তুফান মুভির কালেকশন সর্বশেষ অবস্থাকে আমি কালেকশন নিয়ে মোটেও চিন্তিত না এবং মোটেও চিন্তিত থাকার চেষ্টাও করি না। ছবির আসলে ম্যারিট নিয়ে কথা বলতে খুব পছন্দ করি। আপনারা সেটা বোধহয় আমার এর আগেও লাইভ বা অন্যান্য আলোচনায় আপনারা পেয়েছেন। মোশাররফ করিম প্রসঙ্গে বলতে চাই, মোশাররফ করিম ভাই আমার খুব খুব প্রিয় একজন অভিনেতা। মোশাররফ করিম আধুনিক হোটেল। জহিরুল ইসলাম রুবেল লিখছেন, ভাই অনেক খুশি হলাম শাকিব খান মুভিতে আপনাকে দেখতে পাবো। থ্যাংক ইউ, আমিও নিজেকে দেখার জন্য আসলে ওয়েট করছি। যাক, মোশাররফ করিম আধুনিক হোটেল এটি চরকিতে নতুন সিরিজে যুক্ত হলেন। এখানে রেদওয়ান রনি চরকির প্রধান এবং মোশাররফ করিমকে দেখা যাচ্ছে। মোশাররফ করিম ভাই আসলে এত নানামুখী কাজে ব্যস্ত থাকেন, সেই জায়গা থেকে আসলে তার কাছ থেকে আরো এক্সক্লুসিভ কিছু কাজ আমরা খুবই প্রত্যাশা করি। আগুন ভাই গতকালকে আমার শোতে এসেছিলেন এবং আগুনের সাথে আমার দীর্ঘদিন পর একটা নতুন আড্ডা সেশন হলো এবং এই আড্ডা সেশনে আমি খুবই স্পেশালি দেখতে বলবো, চলে যাওয়ার পরে কেন কেউ থাকবে না? ফেরদৌস ছিল, রিয়াজ ছিল, কিন্তু আমি যেটা বলছি যে সালমানের সাথে যেই জুটিটা বদ্ধ হয়েছিল, সে তারপরে কিন্তু নতুন কোনো হিরোর সাথে পেয়ার করাটা কঠিন ব্যাপার ছিল। আসলে এত বেশি মানুষ নিয়েছিল আগুন সালমান, ওইভাবে স্টারডম যেটাকে বলে ওটা তো সে পায় নাই এখনো। না, আমি ওকে এখনো বলি যে বাবা, ইউ উইল বি পপুলার, বাট পপুলারিটি ইজ নট এভরিথিং। খুবই চমৎকার অবজারভেশন আগুন ভাইয়ের তার ছেলে সম্পর্কে। আমি ছেলে সম্পর্কে প্রশ্ন করছিলাম, কারণ ছেলে বেশ কয়েকটি ইন্টারভিউতে আমরা আমাদের সোসাইটি, আমাদের কালচার যেটি আসলে নিতে পারে না সেই বিষয়গুলো নিয়ে, যেমন প্রেম বা কিছু খামখেয়ালপনা আমি দেখেছি, অস্থিরতা দেখেছি ইন্টারভিউতে। তো মিছিলকে আমি কোলেও নিয়েছি ছোটবেলায়। ও ছেলেটা বড় হয়ে এখন দারুণ মিউজিক করছে, কিন্তু ও যাতে এই যে নেগেটিভ ভাইরালের ভিতরে না পড়ে যায় সেই জন্য সচেতন কিনা, কারণ এটা প্রত্যেক বাবা মারই সচেতন হওয়াটা খুব প্রয়োজন। আগুন ভাইকেও সেই বিষয়ে প্রশ্ন করেছিলাম এবং বলেছেন উনি চমৎকার করে যে ওর গানের মিছিল আর ইন্টারভিউ মিছিল আমি বেশ পার্থক্য পাই। সত্যিকার অর্থেই এই পার্থক্যটা আমরাও দেখি এবং এটি বয়সের দোষ, ম্যাচিউর হলে নিশ্চয়ই এটি ঠিক হয়ে যাবে। মিন্টু খান লিখছেন, হ্যালো ভাই। হাই। এমডি রায়হান সরকার লিখছেন, তুফান পাইরেসি হওয়াতে আমার খুব কষ্ট হচ্ছে। এটা অবশ্যই দুঃখজনক, একটি ছবি এভাবে পাইরেসি হয়ে যাওয়াটা এটা আসলে কোনোভাবেই মেনে নেবার মতো কোনো ঘটনা হতে পারে না। bdnews24.com একটু যাওয়ার চেষ্টা করি। ঋতুপর্ণা যে বাংলাদেশে খুব বেশি কাজ করেনি তা না, প্রচুর কাজ করেছে। তার কাজগুলো নিয়ে আমি বলবো যে অনেক রকম শুরুর দিকে 90 দশকে যখন ঋতুপর্ণা কাজ করতেন সেই সময় কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল এবং তিনি বাংলাদেশি চলচ্চিত্রে অশ্লীলতার, আমি প্রশ্ন এবং ফোনকে প্রায়োরিটি দিতে চাচ্ছি আপনাদের, সুতরাং আরো কিছু কমেন্ট নেই। ফারহান
আহমেদ লিখছেন, বড় ভাই দরদ মুভি কি মৌলিক গল্প? আপনার কি মনে হয় আমাদের ভাইজান বলিউড থেকে কখনো কি ডাক পাবে না? শাকিব খান নেক্সট মুভি কি হতে পারে, বা এবং বাজেট কিরকম হতে পারে? দয়া করে দেখুন, তিনি একটি বনের রাজা রয়েছেন, সেটি ছোট হোক, ছোট দেশ হোক, সেখানকার মেগাস্টার হয়ে রয়েছেন, এটি অনেক বড় সম্মানের। অনেক ভিড়ের ভেতরে আমি চাই না শাকিব সেই ভুলটা করুক, কারণ বলিউড ইন্ডাস্ট্রি খুবই স্লিপারি এবং সেখানে খুব হিসাব করে না চললে সেটিতে ক্যারিয়ার ডেভেলপ করাটা খুব কঠিন। সুতরাং এখানে মন খারাপের কিছু নেই। আমি মনে করি বাংলাদেশি ছবিতে যদি খুব আরো ভালো কিছু দিতে পারে, ভ্যারাইটি দিতে পারে, সেটা ইট উইল বি বেটার। স্যার পাঠান লিখছেন, ব্রো আই এম স্টে ইন কুয়েত। আচ্ছা, ফোন আসছে, যেহেতু ফোনটা নিয়ে নি। হ্যালো, কে বলছেন? জি, আমি বরিশাল থেকে বলছিলাম। জি, বরিশাল আমার নিজের জেলা। বলেন দেশি ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাকিব। মোহাম্মদ সাকিব, আচ্ছা, আপনিও সাকিব। বলেন কিছু কোন প্রশ্ন? আমার আপনার কাছে ভাই আপনার দুইটা প্রশ্ন, কারণ আপনার সবগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। এই জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে যখন আলেকজান্ডার বউ বলেন, তারপর বলেন ওমর সানি বলেন, তারা যখন বলে যে আমরা সারা বছরে 12টা ছবি রিলিজ দিছি, তখন তো কোনো টিভি চ্যানেল ছিল না, তারপর কোনো ইলেকট্রিক মিডিয়া ছিল না। সেই যুগে তারা যদি এই ডিজিটাল যুগে একটা ছবি করতে হতো, তারা তো নায়ক করতে পারতো না। কিন্তু আপনাদের সাথে যখন এসে যখন বলে যে আমরা তো সারা বছর কাজ করছি, এই করেছি সেই করেছি, তখন 10টা ছবি করা আর এখন একটা ছবি করা সমান। কারণ এত মোবাইল, এত সবকিছু মোবাইলে দেখতে পাচ্ছি, কেন আমি সিনেমা দেখতে হবে যাবো? সাকিব, আমি আপনার প্রশ্নের আঙ্গিকটা বুঝেছি, কিন্তু তাদেরও যে আসলে অগ্রাহ্য করবেন সেটিও কিন্তু না। তারা তাদের অবস্থানের জায়গায় রয়েছেন। আমার কাছে মূলত এখানে পারস্পরিক সহ অবস্থানটা জরুরি। অর্থাৎ ওমর সানি ভাইরা যখন দাপিয়ে বেরিয়েছেন, প্রত্যেকের একটা সময় থাকে, কিন্তু একজন আরেকজনকে অস্বীকার করাটা এটা উচিত না। এবং আলেকজান্ডার বউ যেটি বলেছেন সেটি তার বক্তব্য, ওমর সানি ভাই যেটি বলেছেন সেটি তার বক্তব্য, এবং তিনি বলেছেন যখন ছোটদেরকে অস্বীকার করা, অগ্রাহ্য করা, যে ওরা কিছু করতে পারে না, আমরা কিছু করেছি, এই তুলনাটা যখন কোনো টকশোতে করে, বা সেটা আমার শো হোক বা অন্যের শো হোক, সেটিতে মূলত আমি মনে করি যে সিনিয়ররা উল্টা করে। হ্যালো, নামটা বুঝতে পারিনি ভাই, আবার একটু বলবেন? আচ্ছা, আসিফুজ্জামান জি, কোথেকে ভাই বলছেন? আমি ঢাকা থেকে বলছি, ঢাকা উত্তরা থেকে বলছি। আচ্ছা, উত্তরা থেকে। বলেন ভাই, কোনো বিষয় বলার আছে? হ্যাঁ, কেমন আছেন আপনি? জি, শোটা সবসময় দেখি আমি। থ্যাংক ইউ। শো দেখি, মাঝে কমেন্টস করি। তো আচ্ছা, কিছু বিষয় হচ্ছে যে আমি জানার জন্য আপনার অনেক আসলে আমি দেখছি অনেক বছর ধরেই, আমি প্রায় 7 বছর থেকে শুরু করে সব ছবি দেখছি। জি, সেটা হচ্ছে যে বাংলা মুভি, বাংলা নাটক, বাংলা গান আমার কাছে পছন্দ। তো আসলে আমরা যখন পাঁচ ইন্ডাস্ট্রিগুলো দেখি, পাঁচ ইন্ডাস্ট্রিগুলো কি হচ্ছে, একটা জায়গার দিকে কিন্তু প্রশংসা করে, সবাই প্রশংসা করে, একটা খারাপ ভালো প্রশংসার মাধ্যমে ভালো একটা জায়গায় নিয়ে যায়। জি 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 জি। আমরা একটা প্রাইভেট কোম্পানিতে আছি, আমাদের কালচারটাই হচ্ছে যে কারো কেউ ভালো করলে তাকে, বা কেউ কিছুটা করলে তাকে খারাপ করা জাতীয় হয়ে যায়। সেক্ষেত্রে দেখেন যে আমাদের এখানে চলচ্চিত্র ভালো করছে না কেন, বা যে যেরকম ছবিগুলো চলচ্চিত্রের মান তো অবশ্যই ভালো হতে হবে, ঠিক না? আমরা অনেকে এক ভাবছি যে আমরা দেখতেছি পাশের দেশগুলো কিভাবে করছে, পাশের অন্য ছবিগুলো কিরকম করছে। একটা ছোট বাজারের ছবিগুলো অনেক ভালো হয়ে যায় অনেক সময়, যে গল্প হবে, মেয়েকে প্রেজেন্টেশন খুব ভালো থাকে। খুব ভালো বলেছেন। হ্যাঁ, অনেক ছোট গল্পই খুব ভালো প্রেজেন্টেশনের কারণে ছবিটা খুব হিট হয়ে গেছে, গল্প হয়ে যায় কম বাজারের ছবি। যেমন পাশে ছবিটা আপনারা দেখতে পাবেন, আমরা দেখি। তো আমার চেষ্টা করছে যে আমরা কেন সবাই জন্য, আপনারা তো সব সেলিব্রিটিদের উপস্থাপনা নেন, পরিচালক হোক, প্রযোজক হোক, আমরা কেন আরেকজনকে প্রশংসা না করে, যে আমরা চাই যে সবচেয়ে ভালো দিকে হোক, ভালো দিকে করে, তাহলে সবাই যারা ভালো কিছু করবে সবাই প্রশংসিত হবে। কারণ আমরা সাধারণ মানুষের মনোভাবকে জানতে গেলে না, সবাই সবার জায়গায় ঠিক মতো কাজ করতেছে, ভালো কিছু করার চেষ্টা করতেছে। এই যে আপনার কি অভিমত?
চমৎকার চমৎকার প্রশ্ন বলে আমি এর উত্তরই দিচ্ছিলাম মূলত ওই আগের প্রশ্ন থেকেই। দেখেন, এটা আসলে সেই বড়ই ছোট হয়, যে বড় মানুষটা, যে সিনিয়র মানুষটা বলেন, সেই সিনিয়র মানুষটি ছোট হয়। যেমন সাকিব আবার এর মধ্যে প্রশ্ন করেছে, আলেকজান্ডার বোর মন্তব্যের বিপরীতে তো সাকিব খানের পাল্টা মন্তব্য পাওয়া যায় না, তাহলে কি অনুষ্ঠানটা একপেশে হয়ে গেল না? না, একপেশে হয় না, কারণ এটা আসলে কোনো বিতর্ক প্রতিযোগিতা না। এটা টকশো। আপনি যখন বলবেন, আপনার বক্তব্য আপনার দায় নিয়ে বলবেন। সুতরাং আপনি যখন বলছেন সেটা আপনার দায় এবং ডকুমেন্টেড থাকছে। যেমন আপনারা এটা জবাব দিয়ে দেন, শাকিব খানের ভক্ত হিসেবে কিন্তু আপনারা সেটা জবাব দিয়ে দেন সাথে সাথে, কিংবা আলেকজান্ডার বোর কিছু ভক্ত থাকলে তারা সেটি জবাব। ওপেন প্ল্যাটফর্ম এবং এই পাবলিক ডোমিনে, এই ডিজিটাল মিডিয়ামে আমি মনে করি এই ধরনের কাজ, এই ধরনের ডায়লগ হওয়া খুব জরুরি। তবে যেটি আমার এর আগে ভাইটি ফোনে বললেন, যে আমরা এটা শুধু ফিল্মে না, এটা আমাদের বাঙালি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, যে ততক্ষণই ভালোবাসবে, ততক্ষণই পছন্দ করবে যতক্ষণ আপনি তার নিচে থাকবেন। আপনি যখনই তার সমপর্যায়ে চলে আসবেন বা তার চাইতে উপরে চলে যাবেন, তখন আর তাকে কেউ উৎসাহ দেয় না, ভালোবাসে না, ভালো লাগে না, ভালো বলে না। এটি আমাদের একটা সহজাত অভ্যেস এবং খুবই বদভ্যাস, বলো অভ্যেস না, বদভ্যাস। বাঙালি জীবন এটার পরিবর্তনটা খুব জরুরি। আরো ফোন আসছে, আমরা তো শেষ পর্যায়ে আছি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নুরুল্লাহ বলছিলাম, ঢাকা থেকে। জি নুরুল্লাহ ভাই, বলেন, কোনো বিষয় বলা আছে? জি ভাইয়া, আপনার অনুষ্ঠান প্রায়ই দেখি। থ্যাংক ইউ। এবং আপনার অনুষ্ঠানগুলি বা কথা সবই আমার ভালো লাগে, এবং মাঝে মাঝে আমি কমেন্টস করি। আচ্ছা আচ্ছা, তো একটা রিকোয়েস্ট করতে পারি আপনাকে? জি জি, বলেন প্লিজ। আচ্ছা, মাঝে মধ্যে আমাদের অনেক গেস্ট আছে, আমি মূলত গেস্টের দর্শন, ফিলোসফি বা কথাবার্তা বা যা যেটা বলে আমি বোঝার চেষ্টা করি, তা এতে করে তার জীবন দর্শন বা তার লাইফস্টাইল চিন্তা পাওয়া যায়, এটা আমি এনজয় করি। কিন্তু মাঝে মধ্যে দেখি যে, যেমন শাকিব খানকে নির্ভরী অনেকে আছে আপনার এখানে আসে, একদম নেগেটিভিটি, তো এটা আসে মানুষকে হার্ট করে, মানুষ ইমোশনকে হার্ট করে। তো এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন কিনা? তো ওইটাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে যদি মানে একটু ডিসকারেজ করা যায় সেটা ভালো। উনি বলো পার্সোনাল অ্যাটাকটা সবার জন্য একটু ক্ষতি করে, এবং মাঝে মধ্যে আপনার উপর রাগটা গিয়ে মানুষের জানে, ওইটা আমার হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, খুব চমৎকার বললেন। কি বলবো, এখানে আমি ফিল্টার করার কেউ না ভাই। আমি চাই সবার সব রকম ডায়লগ গুলো, সব রকম বক্তব্যগুলো তুলে ধরতে। এখন এখানে এই বিষয়গুলো তর্ক উঠবে, এবং তর্কের বিষয়টা কি, যেমন যে যখন শীর্ষে থাকে তাকে নিয়েই সবাই ঈর্ষাপরায়ণ হয়, তাকে নিয়ে বাজে কথা বলার চেষ্টা করে, ভালো কথা বলার চেষ্টা করে, তাকে ঘিরেই এই কথাগুলো তৈরি হয়। সুতরাং টক শো বলেন বা সেলিব্রিটি শো, আমরা যে আড্ডাগুলো দিই, এগুলো এর বাইরে না। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চমৎকার কিছু প্রশ্ন করছেন। হ্যালো, আচ্ছা, ফোনটা কেটে গেল। আমিও শেষ করব আজকে। আরেকটা প্রশ্ন রেখেছেন আবুল কায়েস, লিখছেন, অপারেশন অগ্নিপথ ছবি কি কখনো মুক্তি পাবে? 7 বছর আগে মুভি, এখন মাঝে মাঝে কথা হচ্ছে। আমি যখন অস্ট্রেলিয়া সিডনি গিয়েছিলাম, তখন অপারেশন অগ্নিপথের যে প্রডিউসার এবং যে ডিরেক্টর আমার খুব কাছের, সুতরাং ওর সাথে কথা হয়েছিল, এবং প্রডিউসারের ইন্টারভিউ কিন্তু আমার স্টুডিওতে রয়েছে, সেটি আমি খুব শিগগিরই প্রকাশ করব। যদিও অপারেশন অগ্নিপথ নিয়ে কথা না, তার কাজকর্ম নিয়ে কথা হয়েছে। এসএস সাগর, কলকাতার ইউটিউবাররা বাংলাদেশ নিয়ে বাজে কথা বলছে, এটার বিপক্ষে আপনার মতামত কি? এটা আমি অলরেডি গত 2 দিন আগে, মানে এর আগের হকার লাইভে আমি অলরেডি বলেছি রিভিউয়ারদের কথা নিয়ে, সুতরাং সেটি আপনারা একটু খুঁজে দেখলেই আমার বক্তব্যটা পাবেন। মিন্টু খান লিখছেন, হ্যালো ভাই, এই বিষয়টা আমি কখনো আমার ভিডিও শুরুতে শেষে বারবার শেয়ার করার বা কমেন্ট দেওয়ার কথা বলি না, এটা আমার অভ্যেসে নেই, কিন্তু এই বিষয়টা বলতে চাই। যেমন বাংলাদেশে একটা ছেলে আছে, ফোন আসছে একটা। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি জি ভাই, ভালো আছি। আপনি কে বলছেন ভাই, কোত্থেকে? মুশফিক ভাই, বলেন। সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ আমার খালার বাড়ি। জি 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 জি। ভাই, আমার প্রশ্ন তো অনেক, তুমি একটা প্রশ্ন বলি। জি প্লিজ। এটা হলো, বেশি না, এই যে কাদের স্যার, জম্পু স্যার, এরা এই যে মুক্তির আগে বললো যে শুনতেছি ভালো না, ভালো না, শুধু তো বাংলাদেশের সুপার হিট হইল, তাহলে তাদের কথার মূল্যায়নটা কোথায় থাকলো?
এই টপিকে আমি এর আগেও উত্তর দিয়েছি। দেখেন, একটা আম গাছ ধরেন, একদম কুড়িতে বলে দিল যে এই আম পচা, ভালো না, এই আম চলবে না, তাহলে কে বোকা হলো? যার কথাটা আর ফললো না যে ওই আম সবচেয়ে সুস্বাদু হলো, সবচেয়ে দামি হলো, বেশি বিক্রি হলো, তাই না? সুতরাং এটা যার যার সম্মান তার তার কাছে। যদি আগ বাড়িয়ে যারা বলেছেন তাদের কথা যে মিথ্যা হয়েছে, তারা নিজেরা লজ্জা পাননি, পেয়েছেন। আর প্রতিবাদের জায়গায় এখানে তো যুদ্ধ বাঁধেনি, আপনারাই কিন্তু প্রতিবাদের জায়গায় অলরেডি বলছেন, অনেকেই সেটা শেয়ার করে বলছেন, বিভিন্ন গ্রুপে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এই যে এত বড় ফ্যান বেজ আপনারা যারা রয়েছেন, দ্যাটস এনাফ। আসসালামু আলাইকুম তানভীর ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন দাস লিখছেন, শাকিব খান never ever made any short of negative remark regarding his fellow actors. He is always down to earth and a well-grounded person despite his stardom and widespread craze. Thank you, ভালো বলছেন, খুব দারুণ লিখলেন। শহীদুল ইসলাম, হকা লাইভের টাইমিংটা নির্ধারিত করা উচিত। আচ্ছা, আপনারাই বলে দিন, আপনারা প্লিজ এখন টাইমিং টা বলে দিন, আমি ওর ভিতরে থাকার চেষ্টা করবো। হ্যালো জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কে বলছেন, কোথায় বলছেন ভাই? রাতুল ভাই কুষ্টিয়া থেকে। জি জি ভাই বলেন। কুষ্টিয়া আমার খুব প্রিয় শহর। জি জি ভালো আছি, ভালো আছি। আপনার সব অনুষ্ঠান আমি দেখি, আপনার অনুষ্ঠানগুলো ভালো লাগে। থ্যাংক ইউ, আপনাদের জন্যই করি। আরেকটা কথা বলতে চাই, জি, এই যে ছবিটা কলকাতাতে রিলিজ, জি, কলকাতাতে আসলে বাংলা ছবি সেরকম ব্যবসা সফল না, এখন আর্ট ছবি বেশি চলে। এটা ভুল করলো না কলকাতাতে রিলিজ করা, এটা কিছু বলে না। থ্যাংক ইউ। না, এটা রায়হান রাফি আসলে পরিচালকের কিছু, এটাতে হাত থাকে না। রায়হান রাফি অ্যাজ এ ডিরেক্টর সে ছবিটা ভালো বানিয়ে ছবিটা যখন জমা দেয়, এরপরে সমস্ত দায়িত্ব কিন্তু প্রোডিউসার এবং ডিস্ট্রিবিউটরের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান রনি বলছিলাম। জি রনি বলেন, কোথেকে বলছেন রনি ভাই? জি জি ভালো। আচ্ছা, আমি আপনাকে একটা ছোট অনুরোধ করতে যাচ্ছি যে আপনার মাধ্যমে আমি প্রযোজক আশাদ আদনান অথবা যারা ভালো প্রযোজক পরিচালক আছে, যে আমাদের একটা ইচ্ছা যে অবশ্যই সিয়াম, শাকিব খান এদেরকে নিয়ে কোনো ছবি করা যায় নিজের মাথায় রেখে, এটা আমি অনুরোধ করবো। খুব ভালো প্রযোজক বা ভালো পরিচালকের কাছে যে বার্তাটা পাঠানো হয়, তারা চিন্তা রাখি করতে পারে, তাহলে অবশ্যই এবং গল্প তো ভালো হতেই হবে, এবং আমার মনে হচ্ছে খুব ভালো হবে। থ্যাংক ইউ। আপনি সিয়াম এবং শাকিব খানকে একসাথে করে ছবি দেখতে চাচ্ছেন। আমিও চাই যে শাকিব খান, সিয়াম, আরিফিন শুভ, আফরান নিশো, এই চারজন মিলে একটা অ্যাকশন মুভি হোক এবং সেই রকম গল্প বাঁধা হোক, এবং সেটি কে না দেখতে যাবে, সবাই দেখতে যাবে। সুতরাং এই মাল্টিকাস্টিং গুলো খুব জরুরি এবং হওয়া শুরু হচ্ছে। দেখা যাক। আশাদ আদনান তার নিজের ইচ্ছা অভিপ্রায় রয়েছে, সেটি কিন্তু আমার সত্যি বলেছেন, এবং আশাদ ভাইয়ের সাথে যখনই কথা হয় তখন কিন্তু তিনি খুবই পজিটিভ মাইন্ডের মানুষ এবং সেইভাবে বলার চেষ্টা করেন। থ্যাংক ইউ। আমি যে প্রসঙ্গটা নিয়ে আজকে শেষ করতে চাই সেটা হচ্ছে একটা প্রাউড নিউজে আসিফ আকবর নামে একটি ছেলে, যেটা MR9 করেছিল। MR9 হয়তো বাংলাদেশে বাঙালিদের ভিতরে অনেকের পছন্দ না বা আপ টু দ্য মার্ক হয়তো করতে পারেনি, কিন্তু এই ছেলেটা হলিউড প্রোডাকশনে 5টি মুভি চান্সটা নিতে চাই। সো তারপরে দেওয়ার পরে 5 সপ্তাহ পরে এসে আমরা খবর পেলাম যে মেল গিবসন স্ক্রিপ্টটা পড়েছে এবং ইন্টারেস্টেড। শুধু একটা ডিরেক্টর হয় না, মানে আমার তো লাইফ লং একটা স্বপ্ন, কি বলবো যে স্বপ্ন করতে পারি না যে আমি যে মেল গিবসনের সাথে কাজ করবো। আমি ছোটবেলা থেকে যে দেখেন, এই ছেলে আসিফ আকবর বাংলাদেশি একটা ছেলে, লস অ্যাঞ্জেলসে থাকে। আমি কালকে একটা স্ট্যাটাস লিখেছি যে বাংলাদেশে যদি কেউ মেল গিবসন সাচ অ্যান অ্যাক্টর, প্রোডিউসার, এবং তার যে ফাইনেস্ট ক্যারিয়ার, ব্রেভ হার্টের মেল গিবসন কত কালজয়ী ছবি দিয়েছেন, সেই মেল গিবসনের সাথে যদি কেউ ছবি তুলতো তাহলে বাংলাদেশি মিডিয়ায় সয়লাভ হয়ে যেত। মেল গিবসনের সাথে দেখা করে আসে, ছবি তুলেছে। এই বাংলাদেশি ছেলেটা আসিফ আকবর আমার খুবই প্রিয় ছোট ভাই, ও মেল গিবসনকে ডিরেক্ট করেছে। বাংলাদেশি কোন একটা ছেলে, লস অ্যাঞ্জেলেসে থাকে। লায়ন গেট কিন্তু বিশাল বড় প্রোডাকশন। এটি আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিলে পাবেন যে লায়ন গেটের প্রোডাকশনে কারা কাজ করেছেন, কারা কাজ করেন। সুতরাং লায়ন গেট অ্যাজ এ প্রোডিউসার হিসেবে পাওয়া কিন্তু চারটিখানি কথা না, এবং লায়ন গেটের প্রোডাকশনে একজন সলো ডিরেক্টর হিসেবে মেল গিবসনকে নিয়ে ছবি করা এবং ট্রু স্টোরি কিন্তু আমাদের গণমাধ্যমে বা আপনারা
ফেসবুকে শেয়ার দেন না, সেগুলো নিয়ে কথা বলেন না। এগুলো আসলে আমাদের খুব ভাবায় এবং চিন্তায় ফেলে দেয় যে আসলে আমরা কাকে সম্মান দেব, কাকে নিয়ে নাচবো, আর কাকে নিয়ে ভাইরাল করব। আমি মনে করি যে আসিফ আকবর ভাইরাল হওয়া উচিত, এবং আসিফ আকবররা ভাইরাল হলেই বাংলাদেশি চলচ্চিত্র, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যাবে সারা ওয়ার্ল্ডে, যে এই ছেলেটা বাংলাদেশ। দেখেন, মেল গিবসনকে কিন্তু কোনো ইন্ডিয়ান বংশোদ্ভূত কোনো ছেলেও এ পর্যন্ত ডিরেক্ট করেনি। সো মেল গিবসনকে নিয়ে একটি ফুল লেন্থ মুভি এখন এই যে গত সপ্তাহ, মানে এই চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে, সেটি 7ম পজিশনে রয়েছে ওভারঅল দ্য ওয়ার্ল্ড, এবং সেটি ক্রাইম জনরায়। সো সেই ক্রাইম জনরায় সেই 7ম পজিশনে থাকা ছবিটি নিয়ে আমরা কেউ কথাই বলছি না। 2 ঘন্টার সেশন রয়েছে, আমরা 2টি পর্ব প্রকাশ করেছি এই নির্মাতার, ওর জীবনের গল্প। এই গল্পগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আমি এখানে জাস্ট কিছু অংশ আপনাদের সাথে যেটা বলতেছিলাম, 3-4 বছর থেকে যখন এইসব বিভিন্ন হিরো আমার ছিল। মেল গিবসন এমন একটা ফিগার, বাংলাদেশের ফিল্ম লাভার তাকে চেনে না, তার ভক্ত অনুরক্ত না এমন কেউ নাই। তো তাকে নিয়ে কাজ করা এবং তার পার্সোনালিটি, তার সাথে পরিচয় একটু যদি বলতেন আমাদের, আমার ভাই, বাঙালি একজন ভাই ডিরেক্ট করছে এত লার্জ স্কেলে, এবং পাশাপাশি শুনতে চাই যে হলিউডের আর্টিস্ট গুলো বা তাদের সাথে ডিল করার বেসিক আমরা জানি যে আর্টিস্ট ম্যানেজমেন্ট থ্রুতে কাজ করতে হয়, এগুলোর অভিজ্ঞতা যদি একটু বলে বলতেন আমাদের। একটা কথা যদি বলি যে মানে চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল মেল গিবসনের সাথে কাজ করে, যেটা শুধু একটা ডিরেক্টর হয় না, মানে আমার তো মানে লাইফ লং একটা মানে স্বপ্ন, কি মানে বলবো যে স্বপ্ন করতে পারি না যে আমি যে মেল গিবসনের সাথে কাজ করবো। আমি ছোটবেলা থেকে যেটা বলতেছিলাম, 3-4 বছর থেকে যখন এইসব বিভিন্ন হিরো আমার ছিল টেলিভিশনে, মেল গিবসন আমার একজন হিরো ছিল, ব্রেভ হার্ট থেকে শুরু করে লিথেল ওয়েপন। তখন তো আমি কোনোদিন কল্পনাও করতে পারি না, আমার কাছে মনে হতো যে আমি হয়তো অমিতাভ বচ্চনের সাথে আগে কাজ করতে পারবো মেল গিবসনের। তখন আমার আসলে কি বলবো, আমার একটা মজার গল্প আছে। মেল গিবসন যখন যে হ্যাকসর রিচ যে ফিল্মটা করে, ডিরেকশন দেয়, ওইটাতে যে অস্কারে আসলো 2016-এ, ওই ফিল্মটার জার্নি কিন্তু 17 বছর ছিল। এবং ওই ফিল্মের যে প্রডিউসার গ্রেগরি ক্রসবি, একজন প্রডিউসার আমার খুব কাছের একজন ফ্যামিলি ফ্রেন্ড, অনেক বছর ধরে আমি চিনি। এবং আমি ওই সময় বেশ ছোট ছিলাম যখন প্রথম মেল গিবসনের হাতে ওই ফিল্মটা আসে। এটা 2008-9 এর দিকে, আমি কেবল তখন হলিউডে শুরু করি। ওই সময় আমার একটা আমি যখন এই ইন্টারভিউটা নিই, আমি নিতেই আমি খুব হতবিহ্বল এবং খুবই মুগ্ধ হচ্ছিলাম যে বাংলাদেশি একটা ছেলে, এবং ওকে আমি চিনি, কিন্তু এবার 9 আসছে যখন, ঠিক আছে একটা ট্রাই করেছে এবং জয়েন্টলি কোলাবোরেট করার চেষ্টা করেছে। ব্রেভহার্টের হিরো, তাকে নিয়ে এত সলো একটা মুভি করেছে সেখানকার সত্যিকার লাইমগেটের মতো প্রোডাকশন হাউসে। এটা আসলে ছোট করে বলার জিনিস না, ছোট করে সত্যিকার অর্থে বলার জিনিস না। সো আমরা আমাদেরকে প্রেইজ করি, আমরা আমাদের সম্মানে রাখি, তাহলেই মূলত আমাদের দেশটা এগিয়ে যাবে। সো একটি ছবির গল্প দিয়ে আজকে শেষ করি। রায়হান রাফির এখন বর্তমানে নিউ ইয়র্কে রয়েছে। নিউ ইয়র্কে ও তুফান অলরেডি রিলিজ হয়েছে, সুতরাং তুফানের সাথে রায়হান রাফিকে পাওয়া যাবে এখন নিউ ইয়র্কে অলরেডি বিভিন্ন শোতে রায়হান রাফি থাকছেন এবং সরাসরি দর্শকদের সাথে কথা বলছেন। ইটস এ গুড ওয়ার্ক, এবং আমি মনে করি নিউ ইয়র্কের দর্শকদের জন্য একটা দারুণ খবর। তো সবাই ভালো থাকি, ভালো রাখি আপনার আমার পাশের মানুষটিকে, আমরা আমাদের সম্মানে রাখি, একজন আরেকজনের খোঁজ নেই, ভালোবাসা ছড়াই, তাহলে আসলে আমরা আমাদেরকে তুলে ধরতে পারবো দারুণ একটা জায়গায়। দেখা হবে আগামীকাল, ঠিকঠাক থাকলে অবশ্যই আমি নিয়মিত রাখতে চাই হকার লাইভটা।